গত ৩রা জানুয়ারি কলকাতা থেকে মিথিলা এক্সপ্রেস ধরে প্রথমে দ্বারভাঙা, তারপর সেখান থেকে সদ্য চালু হওয়া অমৃত ভারত ট্রেনে করে 5 তারিখ কাক ভোরের আগে পৌঁছেছিলাম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা। अयोध्या नगरी में आपका स्वागत है। যেহেতু আমার সেদিনই ফেরার প্ল্যান ছিল, তাই আর হোটেল না নিয়ে আলো ফোটা অবধি স্টেশনের বাইরে চা খেয়ে কাটিয়ে তারপর গেছিলাম শ্রীরামচন্দ্রের জন্মভূমি মন্দির ও রামলালার দর্শন করতে। ইতিমধ্যে কলকাতা থেকে অযোধ্যা পৌঁছানো ও রাম মন্দির নির্মাণের বর্তমান প্রস্তুতি নিয়ে 3টে ভিডিও পাবলিশ করেছি। এখনও সেই ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখতে পারো। আর আজকের ভিডিওতে থাকবে বিনামূল্যে রাম রসুইতে খাওয়ার নিয়ম ও অযোধ্যা দর্শন। যদিও আগেই বলে রাখি, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হওয়ার কিছুদিন পর আমি আবার অযোধ্যা গিয়ে তখনকার পরিস্থিতি, হোটেলের খরচ, কম খরচে থাকার ব্যবস্থা, এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির ও জায়গা যা এবার ক্যামেরাবন্দি করতে পারিনি তা দেখাবো। ভিডিওটির সূত্রপাত যেহেতু অযোধ্যা ধাম জংশন থেকে, তাই আগে স্টেশন নিয়ে কিছু কথা বলে নিই। অযোধ্যায় 2টো প্রধান স্টেশন আছে, অযোধ্যা ধাম জংশন, যার আগের নাম ছিল অযোধ্যা জংশন, এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট। এই 2টি স্টেশন থেকে শ্রীরাম জন্মভূমি মন্দিরের দূরত্ব যথাক্রমে 1 ও 10 কিলোমিটার। আমি পৌঁছেছিলাম অযোধ্যা ধাম জংশনে। দেখলাম চারিদিকে রেনোভেশন ও এক্সপেনশনের কাজ চলছে। দায়িত্বরত পুলিশদের মতে আগামী 22শে জানুয়ারির মধ্যেই স্টেশনে চালু হতে চলেছে সব রকম ফেসিলিটি, যেমন ক্লোক রুম, ওয়েটিং এরিয়া, রিটায়ারিং রুম, ফুড প্লাজা, ওয়েটিং হল, লিফট ইত্যাদি। অযোধ্যা ধাম স্টেশনের বর্তমান এন্ট্রান্স এটাই, এখান দিয়েই ঢুকতে হবে, বেরোতে হবে। তবে এই এক্সটেনশন বিল্ডিংটা রেডি হয়ে গেলে সম্ভবত এদিক দিয়ে ডাইরেক্ট অ্যাক্সেস করা যাবে প্ল্যাটফর্ম। আর ঠিক তার এদিকেই পার্কিংয়ের জায়গা, এখানে টোটো বা ইনফ্যাক্ট টেম্পো পাবে ডাইরেক্ট মন্দির বা বাইপাস, বাস স্ট্যান্ড সব জায়গায় যাওয়ার জন্য। যদি বাইরে থেকে বলি, এই দিকটা অনেকটাই কাজ হয়ে গেছে, কিন্তু এই সাইডে এখানে হয়তো 2টো গম্বুজ লাগবে, এগুলো বাকি রয়েছে। প্লাস আরেকটু আমার মনে হয় পলিশড হবে। এই পুরো জায়গাগুলোকে খুব সুন্দরভাবে মেনটেন্ড আর পরিষ্কার রাখা হচ্ছে এখানে। এখানে আরও অনেক ছোটো 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 কাজগুলো বাকি রয়েছে। এই যে গেট 1, গেট 2 এরকম যে রয়েছে, পুরো এয়ারপোর্টে যেমন থাকে পুরো সেমভাবে বানানো হচ্ছে। ইনফ্যাক্ট যাতে প্যাসেঞ্জাররা পুরো একদম প্ল্যাটফর্মের কাছে অবধি আসতে পারে, সেই জন্য এরকম র্যাম্প বানানো হচ্ছে, গাড়ি ওপরে পিক আপ ড্রপ করতে পারবে। এখানে কিন্তু বাঁদরের খুব উপদ্রব রয়েছে, ভয় লাগছে হাত থেকে মোবাইল না নিয়ে চলে যায়। অযোধ্যা ধাম স্টেশন ও রাম মন্দির চত্বরে প্রচুর ধর্মশালা, আশ্রম, ডরমিটরি ও হোটেল আছে। ডরমিটরিতে বেড প্রতি ভাড়া শুরু হয় 200 টাকা থেকে, আর আশ্রম, ধর্মশালা ও হোটেলে মোটামুটি 400-500 টাকা থেকে শুরু। মন্দির থেকে দূরত্ব, ঘরে কী কী সুবিধা আছে, সিজন ইত্যাদি অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও কয়েকটি ধর্মশালা ও হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারো। একজন টেম্পো দাদা থেকে জানতে পারলাম স্টেশন থেকে মন্দির অবধি পার হেড 10 টাকা করে টেম্পোতে লাগবে, আর সরজুঘাট গেলে পার হেড 20 টাকা করে। পায়ে হেঁটে প্রায় মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম শ্রীরাম জন্মভূমি মন্দিরের মেন গেটের সামনে। উল্টো দিকেই রয়েছে শ্রী সীতারাম বিড়লা মন্দির। মন্দিরটি বন্ধ থাকলেও বাইরে থেকে মন্দির ও চারদিকের পরিবেশ খুব সুন্দর লাগছিল। তারপর মন্দিরের মূল গেট দিয়ে ঢুকে একটু এগোতেই বাঁ হাতে চোখে পড়ল ক্লোক রুম, সঙ্গে আরতি পাস বুকিং কাউন্টার। এখানে ফ্রি লকার সার্ভিস রয়েছে, প্লাস তোমরা যদি আরতি দেখতে চাও তাহলে ফ্রি আরতি পাস পাবে। আরতির টাইমিং হচ্ছে সকাল 6:30, দুপুর 12টা, সন্ধ্যে 7:30, আর পাস বানানোর সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এছাড়াও বেশ কিছু প্রাইভেট লকার আছে,
যেখানে 20 টাকা করে নেওয়া হয়। তারপর প্রত্যক্ষ করলাম কিভাবে সমস্ত যাত্রী সুবিধা ও নিরাপত্তা বজায় রেখে তৈরি হচ্ছে রাম মন্দির সহ সমগ্র করিডোর, এবং কথা বললাম কর্মরত মানুষদের সাথে। সেই ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, চাইলে উপরের আই বাটনে ও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পারো। শ্রীরাম জন্মভূমি করিডোরের ওপরেই রয়েছে সুগ্রীব কিলা। বলা হয় 14 বছর বনবাস ও লঙ্কা জয়ের পর ভগবান শ্রীরামকে অযোধ্যায় স্বাগত জানাতে মহারাজ ভরত ত্রেতা যুগে এই প্রাচীন দুর্গ তৈরি করিয়েছিলেন। পরে অযোধ্যার রাজা ভগবান শ্রীরাম এই দুর্গটি মহারাজ সুগ্রীবকে অযোধ্যায় থাকার জন্য দিয়েছিলেন। সেই থেকে এই দুর্গ সুগ্রীব দুর্গ নামে পরিচিত। বলা হয় সমগ্র অযোধ্যাতে কয়েক হাজার মন্দির আছে, তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মন্দির রয়েছে শ্রীরাম মন্দিরের কাছেই। তাই রাম রসুইতে মধ্যাহ্ন ভোজন করার আগে বেরিয়ে পড়লাম রাম মন্দিরের কাছাকাছি মন্দিরগুলো দর্শন করতে। প্রথমেই একটি পুরনো মন্দির দেখলাম। বলা হয় রাজা দশরথের পুত্র সন্তান না হওয়ায় তিনি এখানে যজ্ঞ করেছিলেন। পুরোহিতের কথা অনুযায়ী এই মন্দির প্রায় 11,000 বছরের পুরনো, যদিও বর্তমান ভবনটি পরে তৈরি করা হয়েছিল। রাম মন্দির চত্বরের সব ছোট বড় দোকানকে নতুনভাবে একই ধাঁচের তৈরি করা হচ্ছে, যেখানে পাওয়া যাবে পুজো দেওয়ার সামগ্রী, সুভেনিয়ার আইটেম, মিষ্টির দোকান ইত্যাদি। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে পাপড়ি চাট, এটা হচ্ছে 20 টাকা প্লেট। তারপর কিছুটা এগোতেই চোখে পড়ল দশরথ মহল। আমরা এখন এসে পৌঁছলাম দশরথ মহলে। এখানে শ্রীরামচন্দ্র 19 বছর বয়স অবধি ছিলেন। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে চলছে রক্ষণাবেক্ষণের কাজ। মূল মহলে অধিষ্ঠান করছেন শ্রীরাম, ভাই লক্ষণ ও মা সীতা। প্রায়শই এখানে রাম নাম হয়ে থাকে। এই মহল পরিসরে একটি সংকটমোচনের মন্দিরও আছে। এখানে এরকম সিঁড়ি দিয়ে উঠলে এখানে পার্ক তৈরি হচ্ছে, মোটামুটি 6 থেকে 7 মাস তৈরি হতে টাইম লাগবে। আর যদি জুম করে দেখাই, এই সাইডে হচ্ছে রাজদুয়ার মন্দির, গুগল ম্যাপে দেখে তোমাদেরকে বলছি। আর এই ডান দিকে এখানে হচ্ছে হনুমানগড়ি। তারপর পৌঁছলাম অযোধ্যার কেন্দ্রস্থলে অবস্থিত হনুমানগড়ি মন্দিরে। এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এদিকে রাজদুয়ার মন্দির, এদিকে সোজা দশরথ মহল, বাঁ দিক দিয়ে গেলে শ্রীরাম জন্মভূমি মন্দির, আর এদিকে হচ্ছে হনুমানগড়ি। নিচ থেকে 76টি সিঁড়ি ভেঙে মূল মন্দিরে পৌঁছতে হয়। ঐতিহ্য অনুযায়ী ভক্তদের সূর্যঘাটে স্নান করার পর হনুমানগড়ি দর্শন করে তারপরে শ্রীরাম মন্দিরে যাওয়া উচিত। মানা হয় তাতেই দর্শন সম্পূর্ণ হয়। মন্দিরের গর্ভগৃহে পবনপুত্র হনুমানের মা অঞ্জনী তরুণ হনুমানকে তার কোলে নিয়ে বসে আছেন। বলা হয় রাবণকে জয় করে শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে আসেন, হনুমানজি তখন এখানে বসবাস শুরু করেন। তাই এর নাম হয় হনুমানগড়। এখান থেকেই হনুমানজি রামকোট রক্ষা করতেন। এটা হনুমানগড়ির পেছনের দিকের রাস্তা, এখানে এখন কাজ চলছে রিনোভেশনের। এছাড়াও আরও কিছু উল্লেখযোগ্য মন্দির রয়েছে, যেমন রাম ভরব মিলাপ মন্দির অর্থাৎ ছোটি জায়গা, কনক ভবন, বশিষ্ঠ মুনির মন্দির, শ্রীরামচন্দ্রের আখাড়া, তুলসী উদ্যান ইত্যাদি। হনুমানগড়ি থেকে বেরোনোর পর জানতে পেরেছিলাম এখানে গাইড পাওয়া যায়, যারা ন্যূনতম কিছু অর্থের বিনিময়ে সকল দ্রষ্টব্য জায়গাগুলো ঘুরিয়ে দেখান ও তার সাথে জড়িয়ে থাকা কাহিনীগুলো শোনান। তারপর হনুমানগড়ি থেকে বেরিয়ে মেন রাস্তা থেকে একটা টোটো নিয়ে চলে এলাম কারশালা, যাকে বাংলায় কার্যশালা বলে। টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা আর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখানেই বড় বড় পাথর থেকে তৈরি হচ্ছে রাম মন্দিরের পিলার। শুনলাম রামলালার নতুন 51 ইঞ্চির মূর্তিও এখানে তৈরি হয়েছে। তাছাড়াও তামিলনাড়ু থেকে আসা 613 কেজির ঘণ্টা সহ মন্দির নির্মাণে ব্যবহৃত মার্বেল, শ্রীরাম লেখা ইট ইত্যাদিও রাখা আছে। কারশালা থেকে আবার টোটো নিয়ে শ্রীরাম জন্মভূমি ফিরে লটবহর বোঝাই ব্যাগ, মোবাইল সব কিছু জমা রেখে গেলাম রামলালার দর্শন করতে। দারুণ দর্শন হলো। তার সাথে দেখলাম কড়া নিরাপত্তার মাঝে চলছে মূল রাম মন্দির নির্মাণের কাজ। এ এক অদ্ভুত অনুভূতি, যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রামলালার দর্শন করে এলাম, দারুণ সুন্দর দর্শন হলো।
আর ভেতরে ম্যানেজমেন্ট দারুণ সুন্দর। আর ইনফ্যাক্ট এই যে নতুন রাম মন্দির তৈরি হচ্ছে তার আউটস্কার্ট দিয়ে বেশ কিছুটা ঘুরিয়ে তারপরে আমাদেরকে বাইরে বার করালো। এখানে যাওয়ার সময় যাই থাকবে সেগুলো কিন্তু লকারে অতি অবশ্যই রেখে যেও। মোবাইল বলো, ব্যাগ, চার্জার, ওষুধ, পেন যা থাকবে। আমার নিজের চোখের সামনে অনেকের পেন ফেলে দিয়েছে। আর ইনফ্যাক্ট কিছু মানুষ বলছিল তাদের হেডফোন, চার্জিংয়ের কেবিল, তারপরে হচ্ছে ওষুধের রাংতা সব ফেলে দিয়েছে। তো সেগুলো মাথায় রেখে অতি অবশ্যই। এবার যাব রামকি রাসুইতে, একটা কুপন নেব, নিয়ে ওখানে ভোগ খাবো। আর চেষ্টা করব ওই রামকি রাসুইয়ের ওপর থেকে তোমাদেরকে নতুন তৈরি হওয়া রাম মন্দিরটা দেখানোর। এইদিকে রামকি রাসুই, এইদিকে সোজা রাম মন্দির যাওয়ার এন্ট্রান্স, আর পুরো ঘুরিয়ে এখান থেকে বেরোবে। এই দিকটা হচ্ছে এক্সিট। এইদিকে রামকি রাসুই, আর এখানে কুপন কাউন্টার রয়েছে। তোমাদেরকে এখান থেকে একটা কুপন নিতে হবে, তার মধ্যে নাম, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে, তারপরে এখানে জমা করে ভোগ খেতে পারবে। টাইমিং দুপুর 11:30 থেকে 3টে অবধি। তোমরা প্রসাদের জন্য এখান থেকে লাড্ডুও নিয়ে যেতে পারো। 1 কেজি 320, 500 গ্রাম 160, 250 গ্রাম 80, আর 50 গ্রাম হচ্ছে 16 টাকা। রামরসির গেটের বাইরেই এখানে হাত ধোয়ার জন্য জায়গা রয়েছে, প্লাস এখানে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে। এখানে এরকম স্লিপ দেখিয়ে ঢুকতে হবে। এখানে এসে গেল ডাল, ডালের মধ্যে ঘি, এদিকে রাইস দিয়ে গেল, পাঁপড়, আর এদিকে কচুরি, আবার এই পাঁপড়ও দিয়ে গেল। এদিকে একটা আলুর তরকারি, এদিকে একটা মাঞ্চুরিয়ান টাইপের কিছু একটা আছে, এটা আমি জানি না কি, গোবি মাঞ্চুরিয়ান হতে পারে। এখানে খাওয়া দাওয়া দারুণ, আর প্রত্যেকটা জিনিস বারবার করে রিপিট করে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই। আর ব্যবহার খুব ভালো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন এখানে আসো 11:30 থেকে 3টের মধ্যে কুপন নিয়ে তোমরা এখানে অতি অবশ্যই খেয়ে যেও। আর আই কার্ডের নাম্বার, মানে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, এই 4টের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। আর ফ্যামিলির মনে হয় একজনের লাগবে, ওটা একবার জেনে নিও, তা না হলে সবার দিতে হবে। আর নাম কিন্তু সবার লাগবে। যখন এন্ট্রি হচ্ছে তখন কিন্তু কতজনের কুপন রয়েছে সেটা দেখে নিচ্ছে। এবার ধরো একটা ফ্যামিলিতে 7 জন বা 6 জন রয়েছে, একটা কুপনের মধ্যেই সবার নাম লিখে দিলে ওপরে কাউন্টার লিখে দেবে, ওটাতে অসুবিধা নেই। এখানে খাবার খাওয়ার পর এরকমভাবে থালা রেখে দিয়ে আসতে হবে, এই সোজা এখানে রাখতে পারবে। আর হাত ধোয়ার জায়গাও এখানেই রয়েছে, দেখো লেখা আছে হ্যান্ড ওয়াশ। এটা একদম গরমা গরম নামলো আলুর তরকারি, এটা খেলাম গোবি মাঞ্চুরিয়ান। এদিকে 2 রকমের পাঁপড়, এদিকে পুরি, এদিকে রাইস। আমি এখন রয়েছি রামরাসুইর ছাদে। নিচে অনেক মন্দির রয়েছে, তোমরা আগে দেখে তারপরে ছাদে আসবে। এখানে শ্রীরামচন্দ্রের ছোটোবেলার একটি মূর্তি রয়েছে এখানে ভেতরে, সেটা দর্শন করবে। আর রাম মন্দিরের কাজের কথা যদি বলি, সেটা তোমরা এরকম জায়গা থেকে দেখতে পাবে। আর ইনফ্যাক্ট তোমাদের যে সিকিউরিটি গেটটা বলছিলাম সেটা এই জায়গাটাতেই, এই গেটটা তৈরি করা হচ্ছে। আর রাম মন্দিরের কনস্ট্রাকশন হচ্ছে এই জায়গা থেকে। তোমাদেরকে জুম করে দেখাই, কুয়াশা আছে বলে বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের রাম মন্দির। এই সব কিছু দেখে একটাই কথা বলতে ইচ্ছে করছে, জয় শ্রীরাম। এই কনস্ট্রাকশনের কাজ আমি নিজের চোখে দেখে গেলাম, এই ক্যামেরায় বন্ধ করলাম, প্লাস তোমাদেরকে দেখালাম। ভবিষ্যতে হয়তো আবার আসবো, কিন্তু এই কনস্ট্রাকশন নিজের চোখে দেখতে পাওয়ার যে আনন্দটা, ফিলিংসটা সারা জীবনের মতো নিজের কাছে রয়ে গেল। আগে যেমন বললাম, এবারের মুখ্য উদ্দেশ্য ছিল রাম মন্দির নির্মাণের সাক্ষী হওয়া আর তোমাদের সাথে সেই অনুভূতি ভাগ করে নেওয়া। তাই বাকি মন্দিরগুলি পরের বার দেখব ঠিক করে। এবারের মতো রওনা দিলাম রাম কি প্যারি বা সরজুঘাটের উদ্দেশ্যে। এরমভাবে লিট্টি চোখা তৈরি হয়, ট্রেডিশনাল লিট্টি চোখা। এটা হচ্ছে গোবরের ঘুঁটে, আর এখানে হচ্ছে লিট্টিগুলো তৈরি হচ্ছে এই গ্যাসে আর এই গরমে। রাম মন্দির থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে 5 মিনিটেই পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর মোড়। বিশাল বড় বিনার আর্কিটেকচারটি দারুণ, আর ঠিক তার উল্টো দিকেই রাম কি প্যারি। গুগল ইমেজে খুব সুন্দর সুন্দর ছবি দেখলেও এখানে গিয়ে তেমন কিছুই দেখতে পাইনি। হতে পারে ক্লান্ত চোখ আর ব্যস্ত ঘড়ির চাপে মিস করে গেছি। তবে যা দেখলাম তা সত্যিই মনোরম, শান্ত একটা পরিবেশ।
সময় থাকলে হয়তো একটা বিকেল এখানে কাটানো যেতেই পারে। তো আমরা এখন এসেছি নয়াঘাটে, সরজু ঘাট ওই সাইডটাতে, এটা হচ্ছে নয়াঘাট। এখান থেকে কি সুন্দর জল আসছে, তোমাদেরকে দেখাচ্ছি এটা। আর এখানে লেজার শো হয়, এ দেখো এখানে পর্দা রয়েছে, এটাকে পুরো এরকম টাঙিয়ে দেওয়া হয়, দিয়ে লেজার শো করে সন্ধেবেলা। এক চা বিক্রেতার থেকে জানলাম এখানে প্রতিদিন সন্ধেবেলায় রামায়ণ দেখানো হয়। সম্ভবত সরজু নদীর জলকে ছোট বাঁধ দিয়ে এদিকে আনা হয়েছে, আর তাকেই নাম দেওয়া হয়েছে নয়াঘাট। এবার একটুখানি টায়ার্ড লাগছে, আর তার উপরে একটু আগে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এদিকে ভুল করে চলে গেছিলাম। হঠাৎ করে গিয়ে দেখি একটা লম্বা মতো কি দাঁড়িয়ে রয়েছে একটা লোকের সামনে। তারপরে চোখ পড়েছে ওটা একটা সাপ। আমি এখনো এক্সপ্রেশন দিইনি, ডাইরেক্ট সবাই চলে গেছি। তারপরে অন্যদিকে তাকাতে তাকাতে ব্যাক করে চলে এসেছি। আমার যে ভেতরে কী হচ্ছিলো সেটা আমিই জানি। একবার হয়েছিল শোভাবাজারে, আমাদের বাড়ির গলি থেকে বেরিয়েছি, বাবার টাকা তুলতে এসেছিলাম এটিএমে, আর এরকম গলাতে এসে একটা সাপ ঝুলিয়ে দিয়েছে, দিয়ে টাকা চেয়েছে। এবার ভাগ্য ভালো আমার পকেটে একটা 10 টাকা না 50 টাকার নোট ছিল, ওটা দিয়েছি। না হলে যদি বাবার টাকাটা দিতাম, বাবা আমাকে পিটিয়ে ছাল চামড়া তুলে দিত। আর সাপে মারাত্মক ভয় আমার। এর ওপারেই রয়েছে ঘাগড়া নদী। স্থানীয় মানুষদের মতে প্রায় 20 কিলোমিটার আগে সরজু নদী ঘাগড়া নদীতে মিশে এখান দিয়ে বয়ে চলেছে। চাইলে নদীপক্ষে জনপ্রতি 120 টাকা দিয়ে কিছুক্ষণ ভ্রমণ করা যেতে পারে। বেনারসের মতো এই ঘাটেও প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। এবার পালা আজকের এই দৌড় পর্ব শেষ করে শান্ত নদীর পাড়ে বসে দুদণ্ড জিরিয়ে নেওয়ার। তারপর আবার শুরু হবে বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো। চলো ঘাটে 15-20 মিনিট মতো বসে বন্ধুর ফোনে অপেক্ষা করি। মেনলি ওর যদি কালকে সময় হয় তাহলে আমি যাব গোরখপুর, তারপর দেখা করে আমি ওখান থেকে বাড়ি ফিরবো। না হলে আজকে আমি এখান থেকে বাড়ি ফেরার প্রসেস শুরু করব। এবার বাড়ি ফেরার জন্য আমাকে এখান থেকে বাস ধরে যেতে হবে বস্তি, বস্তি থেকে মুজাফরপুর, মুজাফরপুর থেকে হাজিপুর, হাজিপুর থেকে পাটনা, পাটনা থেকে হাওড়া একটা অপশান। না হলে এখান থেকে বস্তি, বস্তি থেকে দারভাঙা, দারভাঙা থেকে আবার কালকে বিকেলে বা কখনো একটা ট্রেন ধরে হাওড়া। আদারওয়াইজ এখান থেকে দারভাঙা, দারভাঙা থেকে বাস ধরে বাড়ি, বা এখান থেকে কোনোভাবে পাটনা, পাটনা থেকে বাস ধরে বাড়ি। প্রচুর রকমের অপশান। আর সত্যি কথা বলতে আমি যেহেতু বন্ধুর সাথে দেখা করার কথা আছে বলে আমি ফেরার টিকিটটা কাটিনি, না হলে হয়তো ফেরার টিকিটটা কেটে নিতাম। তোমরা অনেকে বলো যে আমি প্ল্যান করে বেরোই না, তাই জন্য বললাম। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। আমি ভেবেছিলাম বন্ধু দেখা করলে গোরখপুর যাব, গোরখপুর থেকে দুখানা জায়গা যাব, একটা নেপালের, একটা গোরখপুর থেকে একটুখানি দূরে একটা স্পেশাল জায়গা। কিন্তু জানি না কোনোটা হবে কি না, কারণ ওর সাথে দেখা করা না হলে আমার গোরখপুরে এখন আপাতত গিয়ে কোনো লাভ নেই। তার থেকে আমি বাড়িতে গিয়ে এই ভিডিওগুলো তাড়াতাড়ি করে রেডি করে দিলে ভালো হয়। ইনফ্যাক্ট অনেকগুলো ভিডিও সিরিজ বাকিও রয়ে গেছে। চলো টাটা।